প্রচারণা শুরু না হলেও নানা কৌশলে মাঠে ডাকসু নির্বাচনের প্রার্থীরা। সামাজিক মাধ্যমে হেনস্থার পাল্টাপাল্টি অভিযোগ, ছাত্রদল শিবিরের আচরণবিধি মেনে চলার আহ্বান। গুম খুনে দায়ীদের বিচার দেশের মাটিতেই হবে, ভুক্তভোগীদের পাশে থাকার অঙ্গীকার বিএনপির। নির্বাচন বিলম্বিত করতেই পিআরের দাবি তোলার অভিযোগ নেতাদের। বিজেপি ক্যাম্পের সামনে থেকে পাথর হরি লুটে অবাক জনপ্রশাসন সচিব। সিসি ক্যামেরার আওতায় আসছে সিলেটের সাদা পাথর, মোতায়েন করা হবে টুরিস্ট পুলিশ ও আনসার। উদ্বোধনের পরদিনই অন্ধকারে মৌলানা ভাসানী সেতু, 300 মিটার বৈদ্যুতিক কেবল চুরি, স্থানীয়দের ক্ষোভ। ঘটনা তদন্ত করে ব্যবস্থার আশ্বাস পুলিশের। এবং কুমিল্লায় বাস, লরি, সিএনজি ও প্রাইভেট কারের চতুর্মুখী সংঘর্ষ, একই পরিবারের 4 জন নিহত, আহত 3। মুন্সিগঞ্জে প্রাণ গেল মোটরসাইকেলের 3 আরোহীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ডাকসু নির্বাচনের প্রচারণা শুরু না হলেও ভিন্ন কৌশলে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি অপপ্রচার অভিযোগ তুলেছে ছাত্রদল আর ছাত্র শিবির সমর্থিত প্যানেল। আর আচরণবিধি লঙ্ঘনে ব্যবস্থা না নেয়ায় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের। এদিকে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও ক্যাম্পাসে বইছে নির্বাচনী হাওয়া। শুক্রবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে জুমার নামাজ আদায় শেষে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। নামাজ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। অভিযোগ করেন ছাত্রদলের প্রার্থীদের বিরুদ্ধে অনলাইনে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, যা ডাকসু নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন দিয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো যা করছে, ইচ্ছা করলেও তো সেই নোংরামি আমি করতে পারবো না। এবং এই যে নোংরামি যা হচ্ছে, এর এগেনস্টে যখন আমরা রিয়েল পোস্টগুলো দিচ্ছি, সেগুলোকে সাথে সাথে ডিলিট করে দেওয়া হচ্ছে, সেগুলো অ্যাকসেপ্টও করা হচ্ছে না। বিজয় একাত্তর হলে নামাজ আদায় করেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম ও জিএস পদপ্রার্থী SM ফরহাদ। পরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তারা বলেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের বিরুদ্ধেও সাইবার বুলিং চলছে। লাস্ট 2 ডেজ ধরে কিন্তু ব্যক্তি সাদিক কায়েমকে নিয়ে একটা নির্দিষ্ট দলের অ্যাক্টিভিস্ট ভিডিও তৈরি করে 50-এর অধিক ভিডিও তৈরি করেছে। ব্যক্তি সাদিক কায়েমকে ধরে পডকাস্ট তৈরি করা, ভিডিও তৈরি করা এবং তাকে নানাভাবে ফ্রেমিং করা হচ্ছে। ফজলুল হক মুসলিম হলে জুমার নামাজ আদায় শেষে কুশল বিনিময় করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস পদপ্রার্থী আবু বাকের মজুমদার। পরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে আচরণবিধি লঙ্ঘনের পরও ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের। ছাত্রদল একজন প্রার্থী তানদিবারি হামিম, তিনি হচ্ছে সুস্পষ্ট যে বিধিবিধান আছে আচরণবিধি, তিনি সেটা লঙ্ঘন করেছেন। তিনি সেখানে হচ্ছে ওই যে 30 জন মেম্বার নিয়ে তিনি সেখানে গেছেন, মুহুর্মুর করার দিয়ে আতঙ্কিত পরিবেশ তৈরি করেছেন। তো সেই জায়গা থেকে আমরা শঙ্কার জায়গা তৈরি হচ্ছে আমাদের মধ্যে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশন আসলে বিষয়টা কিভাবে দেখেন। আরেকটা বিষয় দেখেন, আমরা দেখেন এর আগের শুক্রবার সকালে মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করেন বাদ পড়া প্রার্থীরা। এ সময় নির্বাচনে অংশগ্রহণকারীদের আচরণবিধি নিয়েও সতর্ক করেন চিফ রিটার্নিং অফিসার। নির্বাচনী যে আচরণবিধি তারা এটা মেনে চলবে আমরা আশা করি। আমরা কালকে রাত্রের নোটিশের পরে আমরা দেখেছি যে হ্যাঁ, মোটামুটি আমাদের ছাত্রছাত্রীরা এই বিষয়ে কনসার্ন। আপিলের পর পুনরায় যাচাই বাছাই করে বাদ পড়া প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানান চিফ রিটার্নিং অফিসার ক্যান্ডিডেট শাকির আহমেদ। সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে কথা বলছেন ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। হয়েছে সেটার জন্য আমরা প্রশাসনকে আন্তরিক সাধুবাদ জানাই। তবে শুধুমাত্র কবি সুফিয়া কামাল হলের দিকে তাকালেই হবে না। এখানে অন্য আরেকটি হল, যেটি শামসুন্নাহার হল, সেই শামসুন্নাহার হলে ভোট কেন্দ্র চেঞ্জ করে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল সেখানে নেওয়া হয়েছে। এবং আমরা মনে করি যে হল থেকে যদি ভোট কেন্দ্রের দূরত্ব বেশি হয়, তাহলে ছাত্রীদের মধ্যে ভোট কেন্দ্রে যাওয়ার প্রবণতাটা অনেকখানি কমে যায়। তাই আমরা আশা করি যে শামসুন্নাহার হলের পাশে যে পরমাণু শক্তি কমিশনের
সেখানে যাতে হচ্ছে শামসুন্নাহার হলে ভোট কেন্দ্রটি স্থানান্তর করা হয় এবং সেটার জন্য কর্তৃপক্ষের সাথে পরমাণু শক্তি কমিশনের যে ধরনের আলাপচারিতা প্রয়োজন, যে ধরনের ডিলিংসে যাওয়ার প্রয়োজন, আমরা আশা করব যে প্রশাসন এই ডাকসু নির্বাচনের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে এই শামসুন্নাহার হলে ভোট কেন্দ্রটি পরমাণু শক্তি কমিশনে স্থানান্তরিত করবে। আরেকটি একইভাবে ছাত্রী হলে যেমন এই ধরনের সংকট আছে, আমাদের ছাত্রদের হলের মধ্যেও কিন্তু একই ধরনের ভোট কেন্দ্র থেকে হলের দূরত্ব সংক্রান্ত সংকটই রয়ে গেছে। কথা বলছিলেন ডাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। যাচ্ছে অন্য খবরে। সব গুমের জন্য শেখ হাসিনা দায়ী উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার বিচার এদেশের মাটিতেই হবে। শুক্রবার বিকেলে মানিক মিয়া এভিনিউয়ে গুম হওয়া সদস্যদের পরিবারের সংগঠন মায়ের ডাকের আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি অভিযোগ করেছেন, গুম, খুন ও নির্যাতিত পরিবারের কান্না থামাতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য জাতির কাছে তাদের জবাবদিহি করতে হবে। মির্জা ফখরুল বলেছেন, নির্যাতিত নিপীড়িত মানুষের সঙ্গে সবসময়ই বিএনপি আছে। সব নির্যাতনের বিচার নিশ্চিত ও ত্বরান্বিত করার জন্যই নির্বাচন চায় বিএনপি। এরপরে আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন বিএনপির মহাসচিব। একই পরিবারের 7 জন, এই যে ভয়াবহতা, এই যে নিষ্ঠুরতা, এই যে মানবিক অধিকারগুলোকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়া, আমরা যারা বাংলাদেশে বয়োজ্যেষ্ঠ মানুষ, আমরা কখনো এটা চিন্তা করতে পারিনি এই আওয়ামী লীগ সরকার আসার আগে। আজকে এটা প্রমাণিত হয়েছে যে হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। আপনারা কেউ নিরাশ হবেন না, জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না। এদিকে পিআর বা অন্য কোনো দাবির কারণে নির্বাচন বিলম্বিত হলে লাভবান হবে পতিত স্বৈরাচার, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, ভোট নিয়ে সংশয় তৈরি হলে ভয়াবহ ক্ষতির মুখে পড়বে দেশ। এদিকে পিআর পদ্ধতির নামে বিভাজন তৈরি করে নির্বাচন পেছানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শুক্রবার সকালে প্রেস ক্লাবে চিকিৎসক পরিষদের আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা পিআর পদ্ধতির দাবি তুলে নির্বাচন বিলম্বিত করতে চাইছে তারা প্রকারান্তে স্বৈরাচারের পক্ষে কাজ করছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। আপনারা যারা আজকে বুঝে না বুঝে বিভিন্ন দাবি তুলে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা কি প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা সেইটি কি বিবেচনা করেছেন? আপনাদের কর্মসূচির কারণে যদি আজকে কোনো কারণে এই দেশের নির্বাচন হবে কি হবে না এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা জমে, তাহলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার। এদিন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে রাজধানীর উত্তরখানে শাহ কবির মাজারে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। স্বৈরাচারী সরকার পায়রা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে সুন্দরবন সহ পরিবেশকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। সুন্দরবনে আপনারা দেখেছেন আওয়ামী সরকারের সময় একটি কয়লা চালিত একটি বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে। সেই প্রকল্পের কারণে আমাদের যে জীববৈচিত্র্য সুন্দরবনকে সেটা ধ্বংস করে দিয়েছে। এদিকে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, পিআরের নামে বিভাজন তৈরির চেষ্টা করছে একটি গোষ্ঠী। ইভিএমটা বাতিল করা হয়েছে, অথচ ইভিএমটা কিন্তু পিআর পদ্ধতির মতো অত জটিল ছিল না। এখন যদি আবার নতুন করে কোনো একটা ইনপুট দেয়া হয় যে না এটাকে করতেই হবে, না হলে নির্বাচন হবে না, সেটা তো মনে করতে হবে যে যদি পরিষ্কার বলি কোট অ্যান্ড কোট খামখেয়ালি, এই খামখেয়ালিপনার মধ্যে দিয়ে তো দেশের ভালো হতে পারে না। সুতরাং এই বিতর্ক তৈরি করে নির্বাচনটাকে সরিয়ে দেওয়ার একটা প্রয়াস যে চলছে এটা তো আমরা দেখতেই পাচ্ছি। বিএনপি মব সন্ত্রাস সমর্থন করে না উল্লেখ করে আলাল জানান, অপকর্মে জড়িত থাকলে দলীয় নেতাকর্মীরাও ছাড় পাচ্ছেন না। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপির 31 দফায় যারা আস্থা রাখবে তাদের সঙ্গে জোট করতে প্রস্তুত দলটি। যুগপৎ আন্দোলনের শরিকদের পাশাপাশি অন্যদের সঙ্গেও জোট গঠনের ইঙ্গিত দিয়েছেন শীর্ষ নেতারা। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদকে মেধাবীদের পাঠশালা বানাতে চায় বিএনপির হাইকমান্ড।
হাসান ওয়ালি রিপোর্ট। রাজনীতির মাঠে নানা দাবি দাওয়ায় নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের অনড় অবস্থানে আস্থা রাখছে বিএনপি। দলটি এরই মধ্যে শুরু করেছে নির্বাচনী প্রস্তুতি। দীর্ঘদিন নির্যাতন নিপীড়নের শিকার দলটির নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। নবম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজন করলে দশম জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে বিএনপি। ধারাবাহিক আন্দোলনের মধ্যেও একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিলেও প্রশাসনের সহযোগিতায় রাতে ভোট করে পুনরায় ক্ষমতায় আসার অভিযোগ ওঠে আওয়ামী লীগের বিরুদ্ধে, যার ধারাবাহিকতায় 24 সালের দ্বাদশ জাতীয় নির্বাচনেও অংশ নেয়নি বিএনপি। তবে 24-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর নির্বাচনের দাবিতে সরব বিএনপি। সমমনাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি তৃণমূলেও নির্বাচনী প্রস্তুতির বার্তা পৌঁছে দিয়েছে দলটির হাইকমান্ড। দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, নির্বাচনী টানেলে প্রবেশ করেছে বিএনপি। লক্ষ্য দায়বদ্ধ এবং জবাবদিহি সরকার গঠন। দলটির 31 দফায় যারা সমর্থন দেবে তাদের সঙ্গে জোট করতেও রাজি বিএনপি। নির্বাচনের টানেলে ঢুকে গেছে, তো এই স্বাভাবিকভাবে এখন তো সবাই নির্বাচনমুখী হবেই, এবং যেটা মানুষের প্রত্যাশা ছিল তারা তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে একটা দায়বদ্ধ জবাবদিহি সরকার থাকবে। যুগপৎ আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, ফ্যাসিস্ট বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনে, তাদেরকে নিয়ে আমাদের আগামী দিনে 31 দফা যাদেরকে নিয়ে আমরা দিয়েছি, এবং এর সাথে যারা সমর্থন দেবে তাদেরকে আমরা স্বাগত জানাবো, অসুবিধা কিছু তো নাই। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলছেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদকে মেধাবীদের পাঠশালা বানাতে চায় বিএনপি। এক্ষেত্রে যুগপৎ আন্দোলনের শরিক ছাড়াও অন্যদের সঙ্গে হতে পারে জোট। ছাত্র গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, শহীদের যে আকাঙ্ক্ষা ছিল, সেটাকে বাস্তবায়ন করতে হবে। প্রায়োরিটি হচ্ছে যে আগামী জাতীয় সংসদ অবশ্যই মেধাবীদের পাঠশালা হতে হবে। কারো কারো সাথে হয়তো আমাদের নির্বাচনে জোট হতেও পারে, তবে যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে আমরা নির্বাচন একসাথে করব, সেটা সিদ্ধান্ত আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে অনুযায়ী সার্বিক প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ অনুযায়ী ঐক্যের ভিত্তিতে জাতীয় নির্বাচনকে এগিয়ে নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লায় দলীয় সমাবেশ শেষে তিনি একথা বলেন। নির্বাচনের একটা সময়সীমা ঘোষণা করেছে, আমাদের কাছে প্রশ্ন করে দিয়েছে যে উনি কি সেদিনই এরকম আরেকটি ঘোষণা দেওয়ার জন্য পরবর্তী দায়িত্ব নিয়েছেন। এই জিনিসটি আমাদের ভিতরে সংখ্যা করেছে। আমরা আশা করি ভূমিকা জাতির কাছে ক্লারিফাই করবেন। মানুষের ভিতরে সুষ্ঠু নির্বাচন হতে পারে যদি সংখ্যা তৈরি হয়, তাহলে সেই নির্বাচনটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে কিনা। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের টেলিভিশন, পত্রিকা বা অনলাইন আউটলেটগুলিতে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। এছাড়াও গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈরশাসক ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করেছেন। এই প্রেক্ষাপটে কিছু গণমাধ্যম গত বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের একটি ভাষণ প্রচার করেছে বলে জানানো হয় ওই বিবৃতিতে। সেখানে শেখ হাসিনা মিথ্যা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এই ধরনের অপরাধমূলক প্রচার কর্মে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করে শেখ হাসিনার বক্তব্য ভবিষ্যতে কোনো গণমাধ্যম প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় বিবৃতিটিতে। প্রচলিত পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। সংগঠনটির 34তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জনগণ পিআর চায় কিনা সেজন্য গণভোট করারও
পরামর্শ দেন ইসলামী আন্দোলনের আমির। সংস্কার ও বিচার নিয়ে দেয়া প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন রেজাউল করিম। সিংহভাগ রাজনৈতিক দল বাংলাদেশে তারা কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এখানে চায় না কারা? এটা কি দেশের স্বার্থে না ব্যক্তি না দলের স্বার্থে? এটা কিন্তু আমরা জেনে ফেলেছি। যদি আপনারা নাই চান, আমরা পরিষ্কার ভাবে বলছি, বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেয়। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য বিশ্ব অনুদান কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রোস। এ সময় তিনি আগামী 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে রোহিঙ্গা ইস্যু নিয়ে কনফারেন্স আয়োজনের উদ্যোগ নেয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। অ্যান্ড্রোসকে রোহিঙ্গাদের অনুদান বাড়াতে কাজ করার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। আগামী 25 আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক রোহিঙ্গা কনফারেন্সে যোগ দিতে ঢাকা সফর করছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের দূত। এর উদ্বোধন করবেন ডক্টর ইউনূস। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে গেল কয়েক মাসে ভিসা প্রক্রিয়া দ্রুত সহজ হয়েছে উল্লেখ করে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বলেছেন, খুব শীঘ্রই উভয় দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে। সকালে চট্টগ্রামে চেম্বার অব কমার্সের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। এছাড়াও দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়াতে শনিবার 24টি ওয়ার্কিং গ্রুপ সই হবে বলেও জানান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য এগিয়ে নেওয়ার ব্যাপারে অপার সম্ভাবনা রয়েছে। There's a very big eagerness for Pakistani business people to interact, and obviously unless it doesn't have air connectivity, it doesn't fall in very easy. Inshallah, we are at the process of finalizing things in between the Ministry of Aviation of both the countries. আমাদের আমদানি এবং রপ্তানি উভয়ের সক্ষমতা বৃদ্ধি করা এবং যেসব সহযোগিতার স্থানগুলো উনি উল্লেখ করলেন, এর বাইরেও বেশ কিছু বিষয় নিয়ে আমরা কাজ করছি এবং আশা করি যে চিটাগং, ঢাকা এবং বাংলাদেশের সকল ব্যবসায়ীদের একত্রিক শক্তিতে আমাদের বাংলাদেশের ব্যবসায়িক প্রবৃদ্ধি আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো। বিজিবি ক্যাম্পের সামনে থেকেই সিলেটের সাদা পাথর থেকে কিভাবে পাথর হরিলুট হলো, এমন প্রশ্ন তুলেছেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান। সকালে ভোলাগঞ্জে পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। জানান, সিলেটের পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশ ও আনসার ক্যাম্প বসানোর পরিকল্পনা চলছে। পুরো সাদা পাথরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলেও জানিয়েছেন সিলেটের নতুন জেলা প্রশাসক সরওয়ার আলম। 30 গজ দূরেই রয়েছে বিজিবি ক্যাম্প। এরপরও ভোলাগঞ্জের সাদা পাথর থেকে হরিরুট পাথর, যা দেখে অনেকটাই হতবাক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। বিজিবি এত কাছেই একটা ক্যাম্প আমি দেখতে পাচ্ছি, সুন্দর একটা এখানে বানানো আছে, তাদের সামনে এত বড় একটা ঘটনা ঘটলো দেখে যেটা মনে হচ্ছে ইটস মোর দ্যান লুট, এটা হরিলুট। শুক্রবার সকালে সাদা পাথর পরিদর্শনে ভোলাগঞ্জে যান নতুন জেলা প্রশাসক সরওয়ার আলম। তার সঙ্গে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান। সাদা পাথর পর্যটন স্পটকে 24 ঘন্টা সিসি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি টুরিস্ট পুলিশ ও আনসার ক্যাম্প স্থাপনের পরিকল্পনা চলছে বলে জানান তারা। টুরিস্ট পুলিশের একটা ক্যাম্প এখানে আমরা করার চিন্তা করতেছি, তারপরে আমাদের ব্যাটালিয়ন আনসার একটা ক্যাম্প এখানে করার চিন্তা করতেছি। অল্প সময়ের মধ্যে আমরা এটাকে পুরোটাকে আমরা একদম সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসবো। ক্যামেরা দিয়ে হোক বা জবই হোক, এটা আমরা নিয়ে আসবো এবং আমাদের লোকজন থাকবে এখানে, 24 ঘন্টা ডিউটি থাকবে। এটা প্রাকৃতিকভাবে যেটা আসলে এখানে সাজানো হয় সেটা তো আসলে মানুষের পক্ষে সম্ভব না। চেষ্টা করছি যে এই পাথরগুলিকে শুধু ফিরিয়ে এনে ওর সৌন্দর্য কিছু রাখা যায় কিনা। এদিকে সাদা পাথর পুনরায় আগের জায়গায় ফিরিয়ে দিতে সদ্য নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকের কাজের প্রশংসা করে স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা। প্রশাসন ভাই আছে, তার সাথে সতর্ক থাকে যাতে এখান থেকে একটা পাথর আর এদিক সেদিক না হোক। এই উদ্যোগ আসলে অনেক ভালো লাগতেছে, আর এই সবকিছুর পরে পরিবেশও আগের চাইতে ভালো হইতেছে। এছাড়া সিলেটের সব পর্যটন কেন্দ্রের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। উদ্বোধনের পরদিনে অন্ধকারে তিস্তা নদীর ওপর নির্মিত মাওলানা ভাসানী সেতু চুরি হয়ে গেছে সেতুর 300 মিটার বৈদ্যুতিক কেবল।
আর এতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। উদ্বোধনের একদিন পরই মওলানা ভাসানী সেতুতে ঘটে গেল এলাহি কাণ্ড। বৈদ্যুতিক কেবল চুরি হওয়ায় রাতে জ্বলছে না আলোকবাতি। বৃহস্পতিবার রাতে প্রায় ৩১০ মিটার বৈদ্যুতিক কেবল চুরির বিষয়টি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে সেতুতে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকালে এলজিইডি ও বিদ্যুৎ বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা সেতু এলাকা পরিদর্শন করেন। এ সময় হরিপুর প্রান্তের সংযোগ সড়কের দুপাশের ৬টি ল্যাম্পপোস্টের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন কেটে চুরির বিষয়টি দেখতে পান তারা। এদিকে বৈদ্যুতিক কেবল চুরির খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। নতুন কেবল ঢাকা থেকে এনে সংযোগ দেওয়ার পর আবার বিদ্যুৎ সচল করা হবে। পুলিশ বলছে তদন্ত করে জড়িতদের আনা হবে আইনের আওতায়। গত ২০ আগস্ট গাইবান্ধা কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্নের মওলানা ভাসানী সেতু উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এলজিইডির বাস্তবায়নে ১৪৯০ মিটার সেতু নির্মাণে ব্যয় হয় ৯২৫ কোটি টাকা। সময় সংবাদ, গাইবান্ধা। সময় সংবাদে আরও থাকছে। সবজির বাজারে অস্বস্তি, বৃষ্টি আর সরবরাহ সংকটের মূলা ঝুলিয়ে প্রতিদিন বাড়ানো হচ্ছে দাম। ইলিশের অস্বাভাবিক দরে নাজেহাল ক্রেতা, মুরগি ঊর্ধ্বমুখী। রাজধানীর গ্যান্ডারিয়া আগুনে দগ্ধ ৩ জনের মধ্যে ছেলে মুসলিম উদ্দিন মারা গেছেন। সংকটাপন্ন অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন তার বাবা মা। এক রাতেই তছনছ হয়ে গেছে পুরো পরিবার। বাবা মা ও ভাইদের দগ্ধ হওয়ার মর্মান্তিক দৃশ্য দেখে বারবার কান্নায় ভেঙে পড়ছেন একমাত্র মেয়ে তাসনুহা। বৃহস্পতিবার মধ্যরাতে গেন্ডারিয়ার ফরিদাবাদে বিস্ফোরণের শব্দ হয়। মুহূর্তেই আগুন লেগে যায় দোতলা ভবনের একটি ফ্ল্যাটে। মারাত্মকভাবে দগ্ধ হন ৩ জন। ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, এই চিৎকার দিলাম, বাঁচান 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 করে চিৎলে অবস্থা। ওনারাও ভিতর থেকে দরজা খোলার জন্য অনেক চেষ্টা করতেছিল, ওনারাও দরজা খুলতে পারতেছিল না। তা আমি তার কতক্ষণের মধ্যে আরো 2 জনের সহায়তায় আমরা 3 জন মিলে দরজাটা ভেঙে ফেলি। মুরব্বীর মাথা আঘাত পাইছে প্রচুর, চামড়া সব উঠে আছে, মহিলা তো একবারই চামড়া উঠছে, হেয়ার পোলা তো একবারই নাই। ঘটনার পর দগ্ধ ৩ জনকে আনা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। মুসলিম উদ্দিন, স্ত্রী সালমা বেগম ও ছেলে মেজবা উদ্দিনের শ্বাসনালী সহ শরীরের ৯০, ৫৫ ও ১০০% পুড়ে যাওয়ার তথ্য জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। দুপুরে মেজবা উদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গ্যাস লাইনের লিকেজ থেকেই এই দুর্ঘটনা ধারণা করছেন পুলিশ। গ্যাসের চুলা বা কিছু ইলেকট্রিকের জন্য কোনো কিছু ছিল, ওইটা থেকে আগুন লাগছে। ট্রান্সফারের কোনো বাসা কারেন্ট বন্ধ, ট্রান্সফার বাসটা হইলে আপনার কারেন্ট তো সারাদিনের লেগে আইব না, ট্রান্সফার ঠিক করে পরে আইব। ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেবানোর পরে দেখা গেল যে ট্রান্সমিটারটা অক্ষত আছে। ইভেন উইদিন 15 মিনিটস আবার লাইনও চালু করতে পারলো। এতে বোঝা যায় যে এমন হতে পারে যে বৃষ্টি পড়তেছিল, ওই ট্রান্সমিটারের থেকে হয়তো তারটা কাছাকাছি স্পার্কিং করে বাড়িতে পরে স্পুলিং রোড আগুনে, তারপরে বাড়ি থেকে ধরে, এরকম হতে পারে। এদিকে ভবনটিতে গ্যাসের অবৈধ সংযোগ আছে কিনা তা তদন্ত করছে ফায়ার সার্ভিস। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লার বাস, লরি, সিএনজি ও প্রাইভেট কারের চতুর্মুখী সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় প্রাইভেট কার আরোহী একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। আহত 3 জন হাসপাতালে ভর্তি। এদিকে মুন্সিগঞ্জে প্রাণ গেল মোটর সাইকেলের 3 আরোহীর। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। কুমিল্লায় সড়কে প্রাণ গেল একই পরিবারের 4 জনের। শুক্রবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় ইউটার্নে একটি বাস উল্টো পথে এসে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি লরি ওই বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে পেছনে থাকা প্রাইভেট কার ও সিএনজির ওপর। এতে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কারটি। ঘটনাস্থলেই মারা যান প্রাইভেট কারের 4 যাত্রী ওমর আলী, তার স্ত্রী নূরজাহান বেগম এবং তাদের 2 ছেলে আবুল হাশেম ও আবুল কাশেম। আহত সিএনজির 3 যাত্রীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ প্রাইভেট কারটি থানায় নিয়ে আসে।
এদিকে ভোরে গাজীপুরের শ্রীপুরের ভবানীপুর এলাকার একটি কারখানার শ্রমিক বহনকারী লেগুনা কারখানায় যাচ্ছিল। মাওনা বড়মি সড়কের আনসার টেপিরবাড়ি বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হন এবং 12 শ্রমিক আহত হন। বৃহস্পতিবার রাতে সার্ভিস লেনের শ্রীনগর হতে নিমতলাগামী একটি মোটরসাইকেলের চালক সহ 4 জন বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় বিপরীত দিক ঢাকা থেকে মাওয়াগামী প্রাইভেট কার তাদের চাপা দিলে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। পরে আহত 2 জনকে হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। খুলনায় ভৈরব নদে ফেরি ও ট্রলারের সংঘর্ষের ঘটনা এখনো একজন নিখোঁজ। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে 2 জনকে। সকালে দ্বিতীয় দিনের মতো জেলখানা খিয়াঘাট থেকে অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার রাতে জেলখানা ঘাট থেকে যাত্রীবাহী একটি ট্রলার সেনের বাজারের দিকে যাচ্ছিল। হঠাৎ ফেরির সঙ্গে ট্রলারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নদীতে পড়ে 3 জন নিখোঁজ হন। রাতেই 2 জনকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। স্রোতের সময় ফেরি আর কি এই সাইডে যাওয়ার সময় ট্রলারে দিচ্ছে ধাক্কা, তেলের পাম্পের ওইখানে লাগছে। 3 জন পড়েছে, 2 জন উঠেছে, 1 জন উঠতে পারেনি। আমাদের অভিযান অব্যাহত আছে, অভিযান চলছে, কিন্তু এখন স্রোতের কারণে ডাইভটা করা সম্ভব হচ্ছে না, ডুবুরে নিচের ডুব দিতে সম্ভব হচ্ছে না। সবজি, মাছ বা মুরগি কোথাও নেই স্বস্তি। দামের উত্তাপে পড়ছে ক্রেতার হাত। কেন দামের এই ঊর্ধ্বগতি? এমন প্রশ্নের উত্তর খুঁজে ফিরছেন ভোক্তা। আর দাম বৃদ্ধির পেছনে বিক্রেতারা দায়ী করছেন বৃষ্টি আর সরবরাহ সংকটকে। দামের উত্তাপে পুড়ছে সবজির বাজার। ঝিঙা, চিচিঙ্গা, পটল, কাকরোল, ঢেঁড়স সহ প্রায় সব সবজি বিক্রি হচ্ছে 80 টাকার ওপরে। রাজধানীর কারওয়ান বাজারে টমেটো 160 থেকে 170 আর কাঁচামরিচ 140 থেকে 160 টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতার নাগালের ভেতরে আছে শুধু পেঁপে ও কচুমুখির দাম। দাম বৃদ্ধির জন্য বৃষ্টি ও সরবরাহ সংকটকে দায়ী করছেন বিক্রেতারা। যারা আগে 1 কেজি কিনতো তারা এখন হাফ কেজি কিনে বা কোয়ার্টার কিনে। আমাদের মতো নিম্ন পরিবারের যে লোকগুলা সেগুলো এগুলা অস্বাভাবিক দাম। বর্ষাকাল, নানান জায়গায় পানি থাকার কারণে সব সবজির দাম বেশি। সব মানুষেরই একটু কষ্টদায়কই চলতেছে। এদিকে বরফ দিয়েও ঠেকানো যাচ্ছে না মাছের বাজারের আগুন। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকায়। 800 থেকে 900 গ্রামের দর 2000 টাকা। সপ্তাহ ব্যবধানে অন্যান্য মাছের দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। সব জায়গা দেখছি কোথায় কম দামে পাওয়া যায়। বাজারে যে অবস্থা, ছোট মাছ যাইতে বড় মাছ তো কেনারই গাইতে না। ইলিশ মাছ আগুন ধরছে। গত সপ্তাহে 1 কেজি মাছ বেচছে 2200, এই সপ্তাহে বেচতেছি 2400 টাকা। মাছ একবার নদীতে কম, একবারে এলাকা একটু দাম একটু বেশি। স্বস্তি নেই মুরগির দামেও। 10 টাকা বেড়ে কেজি প্রতি ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকায়। 20 টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 থেকে 340 টাকায়। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের চিংড়ি চাষিদের নতুন করে আশার আলো দেখাচ্ছে চকরিয়া রামপুরা চিংড়ি এস্টেট। সাস্টেনেবল কোস্টাল এবং মেরিন প্রকল্পের আওতায় 7000 একর উন্নয়ন প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। মৎস্য অধিদপ্তর বলছে অবকাঠামো উন্নয়নের ফলে এই স্টেট থেকে চিংড়ি চাষ বাড়বে প্রায় 3 গুণ। আর চিংড়ি সিটি প্রকল্পের কাজ শেষ হলে চিংড়ি শিল্পের নতুন যুগের সূচনা করবে বাংলাদেশ। কক্সবাজারের চকরিয়ার রামপুরায় 7000 একর সরকারি চিংড়ি প্রকল্প। স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে এবং চিংড়ি রপ্তানি বৃদ্ধিতে প্রায় 5 দশক আগে এই এস্টেটে চিংড়ি চাষ শুরু হয়। দুর্গম এই চিংড়ি এস্টেট দীর্ঘদিন সংস্কারের অভাবে আধুনিক চিংড়ি চাষে অনুপযোগী হয়ে পড়ে। সংস্কারে এগিয়ে আসে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের টাকায় 2018 সালে সাস্টেইনেবল কোস্টাল এবং মেরিন প্রকল্পের আওতায় এই চিংড়ি এস্টেটের উন্নয়ন কাজ শুরু করে মৎস্য অধিদপ্তর। বাস্তবায়ন কঠিন, পদে পদে নানা প্রতিকূলতা দেখে একসময় এ প্রকল্পের অর্থ ফেরত নেয়ারও মনোভাব দেখায় বিশ্বব্যাংক, কিন্তু হার মানতে নারাজ প্রকল্প সংশ্লিষ্টরা। নানা চ্যালেঞ্জ, সীমাবদ্ধতা সত্ত্বেও এস্টেট প্রকল্পের সুরক্ষায় 60 কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ সংস্কার ও নির্মাণ শেষ হয়েছে খাল খনন কাজও। পানি ব্যবস্থাপনায় 23টি স্লুইস গেটের কাজও শেষ হয়েছে প্রায় 80%। সব মিলিয়ে পুরো প্রকল্প এখন দৃশ্যমান। মন্ত্রণালয় সচিব মহোদয় এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি টিম এসে
আমাদের কাজটা করতে পারবো না, সেটা তারা জানাইছিল। তো আমি সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে কাজটা সম্পূর্ণ করতে পারছি সঠিক টাইমে, ডিউ টাইমের। কস্টিংয়ের কথা ভাবি নেই, শুধু কাজটা ওয়ার্ল্ড ব্যাংককে দেখাইছি যে কাজটা শেষ করছি। অত্র এলাকায় কোনো উঁচু জায়গা নাই, এরকম মাঝে মাঝে এমন উঁচু হয়ে গেছে, মানে পানির ফ্লো হয়ে আমাদের যানবাহনগুলো নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। তারপরও আমরা কোনোভাবেই কোনো কাজ থেমে যায় নাই। চিংড়ি চাষিদের উন্নত চাষ পদ্ধতি হাতে কলমে শেখাতে এ প্রকল্পে রয়েছে 4টি নার্সারি, করা হয়েছে 13টি গ্রে আউট পুনর্খনন। এছাড়া প্রকল্প রক্ষণাবেক্ষণে রয়েছে অফিস ভবন সহ আনুষঙ্গিক অবকাঠামো, যার কাজও শেষ প্রায় 95%। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, উন্নয়ন কাজের ফলে এই প্রকল্পে চিংড়ি চাষ বাড়বে প্রায় 3 গুণ। আর চিংড়ি সিটি প্রকল্পের কাজ শেষ হলে এই শিল্পের নতুন যুগের সূচনা হবে। এর মাধ্যমে আমাদের 7000 একরের চিংড়ি উৎপাদন আমরা প্রায় 3 গুণ উৎপাদন এখান থেকে পাবো আশা করছি। এবং এটা যদি শুধু পরবর্তীতে এই উৎপাদনটা আমাদের আশা করি এটা রপ্তানি চেইনে এটা যাবে। এই যে 7000 একর চিংড়ি এস্টেট প্লাস এর সারাউন্ডিংয়ে আরও 21000 চিংড়ি চাষ এলাকা রয়েছে, এই 28000 চিংড়ি চাষ এলাকা নিয়ে আমরা একটি মাস্টার প্ল্যান এই প্রকল্পের আওতায় তৈরি করা হচ্ছে, যেটি 30 বছরে বাস্তবায়ন করা হবে এবং এর মাধ্যমে আমরা বার্ষিক 1,25,000 মেট্রিক টন আরও চিংড়ি উৎপাদন করতে পারবো। তারা বলছেন, অক্টোবরে শেষ হবে পুরো প্রকল্পের কাজ। এর ফলে টেকসই উন্নয়ন ঘটবে দেশের উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য খাতে। আফজাল হোসেন, সময় সংবাদ, কক্সবাজার। টাঙ্গাইলের তাঁতের শাড়ি জিআই পণ্য হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে জায়গা করে নিল। পৃষ্ঠপোষকতার অভাবে এই শিল্প এখন ধ্বংসের দ্বার প্রান্তে। এরই মধ্যে জেলায় 1 লাখ তাঁতের মধ্যে 75,000ই বন্ধ হয়ে গেছে, বাকিগুলো বেহাল। এই শিল্প টিকিয়ে রাখতে তাঁতিদের স্বল্প সুদে ঋণ দেওয়ার আশ্বাস তাঁত বোর্ডের। কাদের তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবিতে দেখব রিপোর্ট। তাঁতপল্লীতে বিরামহীন তাঁতের খট খট শব্দ থাকার কথা, কিন্তু বেশিরভাগ তাঁত বন্ধ হয়ে যাওয়ায় এখন শুনশান নীরবতা। মরিচা ধরে নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার যন্ত্রপাতিও। করোনা মহামারীর কবলে পড়ে টাঙ্গাইলে বেশিরভাগ তাঁত মালিক বড় অঙ্কের লোকসানে পড়েন। তখন বন্ধ হয়েছিল প্রায় 75% তাঁত। পরবর্তীতে অনেক তাঁত মালিক বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসা চালু করলেও লোকসান কাটিয়ে উঠতে পারছেন না। পাশাপাশি উৎপাদন খরচ বাড়ায় শাড়ির কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তাঁতিরা। আমার তাঁত ছিল পাওয়ার লুম ছিল 30টার মতো, হ্যান্ড লুম ছিল আরো 12টার মধ্যে, এখন একটাও নেই। ব্যবসা অনেক খারাপ, চলার মতো কোনো নাই। সুতা রঙের দামও কিছুটা ঊর্ধ্বমুখী। শাড়ি বোনায় হাটে নিয়ে বিক্রি করতে গেলে আমাদের অনেক লস আসে। বেশিরভাগ তাঁতিরাই পেশা ছেড়ে দিয়েছেন। যারা কাজ করছেন তারাও ঠিক মতো মজুরি পাচ্ছেন না। এতে পরিবার নিয়ে মানবেতর দিন কাটছে তাঁতিদের। ইদানিং ব্যবসা একটু মন্দা, কাপড়ের চাহিদা একটু কম, আজরও কম। যে মজুরি দেয় এখন এই মজুরিতে আমাদের চলে না। এখন মজুরি কম হলেও এখন ধরে থাকি। এই শিল্প টিকিয়ে রাখতে তাঁতিদের সরকারিভাবে ঋণ সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে জানান টাঙ্গাইল তাঁত বোর্ডের লিয়াজো অফিসার। সরকারিভাবে তাঁতিদের সহায়তা করার জন্য আমাদের তাঁত বোর্ড কর্তৃক ঋণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, আর্থসামাজিক প্রকল্প। এটা পরিমাণটা 5 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত। বর্তমানে জেলায় পূর্ণাঙ্গভাবে চলছে 15,000-এর কম তাঁত। সময় সংবাদ, টাঙ্গাইল। রাজধানীর সঙ্গে মুন্সিগঞ্জের সহজ যোগাযোগে মুক্তারপুর পঞ্চবটি সড়ক আধুনিকায়নে দ্বিতল সড়ক এখন স্বপ্ন নয়, বাস্তব। 8 কিলোমিটার এলিভেটেড যানবাহন চলবে চলতি বছরে। 2242 কোটি 77 লাখ টাকার এই প্রকল্পের অগ্রগতি এখন 72.শতাংশেরও বেশি। প্রকল্পটি বাস্তবায়নে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের অর্থনীতিতে বড় অবদান রাখবে। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জ থেকে রাজধানীর সহজ যোগাযোগে দ্বিতল সড়ক এখন আর স্বপ্ন নয়, বাস্তবে।
দ্বিতীয় দফায় 7 একর জমি অধিগ্রহণ সংকট সমাধান হওয়ায় চর সৈয়দপুর থেকে পঞ্চবটি পর্যন্ত পুরো 8 কিলোমিটার দ্বিতল সড়কে যান চলাচল করবে আগামী ডিসেম্বরে। উপরতলার 2 লেনের পাশাপাশি নিচতলায় 4 লেন সড়ক তৈরির জন্য এক পাশে বড় ড্রেন ও আরেক পাশে বিদ্যুৎ ও গ্যাস ইন্টারনেটের জন্য 2টি করে ইউটিলিটি ডাক পাইপ স্থাপনের পর ঢালাই চলছে। সড়কটি আধুনিকায়ন হলে যানবাহনের গতি বাড়বে প্রায় 5 গুণ। একসাথে আমরা এটা পুরোপুরি ফিনিশিং করে এবং অল্প সময়ের মধ্যে একটা কাজ সম্পন্ন করতে পারি। এক্সকেভেশন করার পরে আমরা যদি সয়েলটা ভালো পাই সেক্ষেত্রে আমরা এনভায়রনমেন্টে কোনো কাজ করি না, আর যদি সয়েল খারাপ পাই সেক্ষেত্রে আমরা এনভায়রনমেন্টের জন্য আরও যতক্ষণ পর্যন্ত সয়েল ভালো পাওয়ার জন্য যতটুকু দরকার এক্সকেভেশন করা ওটা করি। কর্তৃপক্ষ বলছে অধিগ্রহণের পর জেলা প্রশাসন প্রশস্ত অংশে জমি বুঝিয়ে দেওয়ার পরও চর মুক্তারপুরের রাস্তার জমিতে টিনের বেড়া দেয়ায় এই অংশের সড়ক নির্মাণ ব্যাহত ছাড়াও অসহনীয় যানজট তৈরি হচ্ছে। সড়কটিতে প্রতিদিন প্রায় 23,000 যান চলাচল করছে, তাই হিমশিম অবস্থা। কিছু সমস্যার কারণে এই গাডারগুলোকে উপরে তুলতে পারছি না। এই গাডারগুলোকে যদি আমরা উপরে উঠাতে পারি তাহলে আমাদের রাস্তাটা প্রশস্ত হয়ে যাবে এবং সড়কের যানজটটা কমে যাবে। দ্বিতল সড়ক আগে চালু করতে পুরনো সড়ক চালু রেখেই 3 শিফটে রাত দিন কর্মযজ্ঞ চলছে। আমাদের প্রজেক্টটা অত্যন্ত দ্রুত গতিতে চলতেছে, এমনকি সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে। আগামী মাসের 15 তারিখের মধ্যেও যদি শেষ হয় তাহলে ডিসেম্বরের মধ্যে এই টোটাল প্রকল্পটা উন্মুক্ত, জনগণের জন্য দ্বিতল সড়কটা উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে। 2242 কোটি 77 লাখ টাকার এই প্রকল্প বাস্তবায়নে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান 3 বছর সময় নিলেও 1 বছর সময় বৃদ্ধি করায় প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী বছরের জুনে। মুক্তারপুর পঞ্চবটি আধুনিকায়ন সড়কের দ্বিতল অংশের অগ্রগতি 80% বেশি, আর পুরো প্রকল্পের অগ্রগতি 72.5%। নারায়ণগঞ্জের চর সৈয়দপুর থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সারা দেশে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গুর প্রকোপ, বরং থেমে থেমে বৃষ্টির প্রভাবে বাড়ছে এডিসের প্রজনন, আর এতে হাসপাতালে ভিড় বাড়ছে রোগীদের। স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এডিস মশার ঘনত্ব সবচেয়ে বেশি। কীটতত্ত্ববিদদের মতে নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। শাহিন আলমের রিপোর্ট। শরতের আকাশে কখনো ঝলমলে রোদ, আবার কখনো মেঘের ঘনঘটা। অল্প বৃষ্টিতে রাস্তার ধারে বা ছাদের টব সহ বিভিন্ন স্থানে জমে যায় পানি, আর সেখানেই এডিস মশার লার্ভার উৎপত্তি। তাই বছরের এই সময়টিতে সারা দেশে পাল্লা দিয়ে বাড়ে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীর হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন শত শত রোগী। তারা বলছেন জ্বরের সঙ্গে অনুভূত হচ্ছে প্রচন্ড ব্যথা, কারো কারো ফুলে যাচ্ছে শরীরের বিভিন্ন অংশ। মাথা ব্যথা ছিল, পেটের মধ্যে আপনার পীড়া দিত, ক্লান্তি অবসাদ যেটা বলে ওইটা ছিলাম। আর ব্যথা মানে উঠতেই না বইতেই না। জ্বর হয়েছে তখন আমার হাত পাও কামড়াইতো, চাবাইতো, মানে ডায়াবেটিসটাও বেড়ে গেছিল, শরীরে জ্বালাপোড়া করছিল। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন থেকে জানা যায় গত 8 মাসে প্রায় 27,000-এর বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। এডিসের লার্ভা ধ্বংসে জনগণের সম্পৃক্ততা ও সচেতনতার বিকল্প নেই বলে মনে করেন কীটতত্ত্ববিদ। মানুষের সম্পৃক্ততা ছাড়া শুধুমাত্র সরকার একা এডিস মশা বা ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে পারবে না, আমাদের সকলের সম্মিলিত প্রয়াসই লাগবে। মৃত্যু ঝুঁকি কমাতে ডেঙ্গু আক্রান্ত শিশু ও বয়োজ্যেষ্ঠদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকের। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। মৌসুমী বায়ুর প্রভাবে 3 দিন দেশের 6 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। 6 বিভাগের নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার পাশাপাশি পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলেও জানানো হয়। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ঝুঁকি থাকলেও বড় ধরনের বন্যার সংখ্যা নেই। আবু সাইদ নিশানের রিপোর্ট। সম্প্রতি চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে ঘটে পাহাড় ধস। বর্ষা এলেই এসব এলাকায় পাহাড় ধসের ঘটনা যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে।
শুক্রবার থেকে পরবর্তী 72 ঘন্টায় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কার কথা জানায় আবহাওয়া অফিস। এছাড়া নীলফামারী, লালমনিরহাট, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কার কথাও জানানো হয়। মৌসুমী বায়ু এটি সক্রিয় অবস্থায় থাকার জন্য খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রাম বিভাগের যেসব পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেসব পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, এসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি থাকলেও দীর্ঘমেয়াদী বন্যার কোনো শঙ্কা নেই। সিলেট অঞ্চলে, উত্তরাঞ্চলে তিস্তা নদীতে এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশের দক্ষিণ পূর্ব পার্বত্য অঞ্চলে ফেনী, মুহুরী ওই অঞ্চল নদীগুলো আগামী 72 ঘন্টায় বৃদ্ধি পেতে পারে এবং শতকোষে প্রভাবিত হতে পারে। ছোট ছোট নদ নদীতে পানির সমতল বেশ দ্রুত বৃদ্ধি পেতে পারে, তবে বড় নদী যেগুলো রয়েছে যেমন ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, পদ্মা সেগুলো বর্তমানে পানির সমতল হ্রাস পাচ্ছে, সেখানে এই মুহূর্তে বন্যার কোনো আশঙ্কা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জে প্রতিনিয়ত পাটুরিয়া ঘাট ও আশপাশের বাড়ি, ঘর, ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে, নিঃস্ব হচ্ছে নদীর বাম তীরের বাসিন্দারা। তীব্র ভাঙনের শিকার হলেও কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় হতাশ ভুক্তভোগীরা। রমজান আলীর ক্যামেরায় ইউসুফ আলীর রিপোর্ট। ভাঙছে নদীর পাড়, বিলীন হচ্ছে একের পর এক স্থাপনা। প্রবল স্রোতে ভাঙছে মানিকগঞ্জের নদীবন্দর পাটুরিয়া ঘাট, ক্ষতিগ্রস্ত হচ্ছে পন্টনগুলো। ইতোমধ্যে বিলীন লঞ্চ ঘাট ও 4 নম্বর ফেরিঘাট, 3 ও 5 নম্বরও ক্ষতিগ্রস্ত। শিবালয় উপজেলার পদ্মার বাম তীরের তেঘুরি, বড়রিয়া, নয়াকান্দি এলাকার বাড়িঘর হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন নদীর তীরবর্তী বাসিন্দারা। এখানে প্রচুর পরিমাণ ভাঙতেছে, রোজ ভাঙতেছে, এভাবে ভাঙতে আমরা থাকতে পারবো না। বিআইডব্লিউটিএ বা পানি উন্নয়ন বোর্ড তাদের কোনো লোকজন বা পরিদর্শনও আসে নাই, বা ইমার্জেন্সি যে কোনো ব্যবস্থা তাও তারা পদক্ষেপ নিতেছে না। পানি উন্নয়ন বোর্ড বলছে, শিবালয় উপজেলার পদ্মা নদীর বাম তীরের ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে, আশপাশের এলাকায় ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করলে ভালো হয়। পদ্মা নদীর বাম তীরে শিবালয় উপজেলা অবস্থিত, সেই 2 কিলোমিটার অংশটুকু পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালনা রক্ষণাবেক্ষণ হয়ে থাকে না, সেটা বিআইডব্লিউটিএ কর্তৃক পরিচালনা রক্ষণাবেক্ষণ হয়ে থাকে। এগুলো আসলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক কাজগুলো যদি করা হতো তাহলে বাড়িঘরগুলো রক্ষা করা সম্ভব হতো। চলতি মাসের 5 তারিখ থেকে পাটুরিয়া লঞ্চ ঘাটের 4 নম্বর ফেরিঘাট, 57টি বসতবাড়ি ও 50 হেক্টর ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। মধুমতি নদীতে বাড়ছে পানি, এতে ফরিদপুরের আলফাডাঙ্গায় স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্পের নিচু এলাকা তলিয়ে গেছে। এতে অন্তত 250টি পরিবার পানিবন্দী হয়ে আছে, অনাহারে অর্ধারে দিন কাটছে অনেকের। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল বিতরণ করা হয়েছে। বিস্তারিত দেখব রিপোর্টে। হঠাৎ মধুমতি নদীতে পানি বেড়ে গেছে, এতে ফরিদপুরের আলফাডাঙ্গায় স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্পে হাঁটু পানি মারিয়ে ঘরে প্রবেশ করতে হচ্ছে বাসিন্দাদের। তলিয়ে গেছে রান্নাঘর, নোংরা পানির দুর্গন্ধে অসহনীয় পরিবেশ, দেখা দিয়েছে সুপেয় পানির অভাব। একই সঙ্গে বেড়েছে সাপের উপদ্রব। পানিবন্দী হওয়ার কারণে বেকার হয়ে পড়েছেন অনেকে। আমাকে চুলোয় পানি উঠে গেছে, ঘরে বারান্দা সমান সমান পানি উঠে গেছে, ঘরের ভিতর জল চলে গেছিল, বাথরুম তলায় গেছে। পানিতে নামলে পানিতে ঘাও আছে, কেন গোটা গোটার মতন হয়ে যাচ্ছে। ছেলে মেয়ে স্কুলে যাইতে পারতেছে না, তারপরে পুরুষ যারা আছে সংসারে তারা ইনকাম করতে পারতেছে না। সাপ গাছে গাছে ঝুলে বেড়াচ্ছে, মানে বারান্দায় উঠতেছে। পানিবন্দী অসহায় মানুষটা যেন অনাহারে না থাকে, সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল বিতরণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। জেলা প্রশাসক স্যারের কাছে আমরা বিষয়টি অবহিত করি। অবহিত করার পর স্যার আমাদেরকে 4 মেট্রিক টন চাল দিয়ে থাকেন। পানি উন্নয়ন বোর্ড থেকে নদী ভাঙন ঠেকানোর জন্য তারা জিও ব্যাগ ফেলছেন। একই সাথে দীর্ঘকালীন যে পদক্ষেপ, তারা সেখানে স্থায়ী বাঁধ নির্মাণ করার জন্য তারা প্রকল্প হাতে নিয়েছেন বলে আমাদেরকে অবহিত করেছে। নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আশ্রয়ণ প্রকল্পের 250টি পরিবার সহ জেলার নিম্নাঞ্চলের প্রায় 5000 পরিবার পানিবন্দী। সময় সংবাদ, ফরিদপুর। দেখে নেব আজকের বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQ Air এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান:
ঢাকা বিভাগের বায়ুর মান 66, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 66%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 60, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 81। রাজশাহী বিভাগে বায়ুমান 65, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 76। সিলেট বিভাগে বায়ুর মান 44, যা ভালো, বাতাসের আর্দ্রতা 86%। খুলনা বিভাগের বায়ুমান 45, এটিও ভালো, বাতাসের আর্দ্রতা 76। বরিশাল বিভাগে বায়ুর মান 62, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 69। রংপুর বিভাগের বায়ুমান 59, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 72। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 56, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 86%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে 44 আর সবচেয়ে খারাপ ঢাকায় 66। আশপাশের এলাকায় প্রথমবারের মতো দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ। শুক্রবার বৈশ্বিক খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা জানায়, গাজায় 6 লাখেরও বেশি মানুষ অনাহার ও মৃত্যু ঝুঁকির মধ্যে দিন কাটছে। ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে আছেন আরও 4 লাখ ফিলিস্তিনি। ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও গ্রহণযোগ্য শর্তে যুদ্ধ শেষ করতে আলোচনার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। স্থানীয় সময় শুক্রবার গাজা সিটিতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ প্রাণ হারান বেশ কয়েকজন। খাদ্য সহায়তা নিতে গিয়েও গুলিবিদ্ধ হন অনেকে। চলমান যুদ্ধে খাদ্য ও চিকিৎসার তীব্র সংকটে রয়েছে উপত্যকার প্রায় 20 লাখ মানুষ। এ অবস্থায় গাজা সিটি ও আশপাশের এলাকায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষের ঘোষণা দিয়েছে জাতিসংঘ সমর্থিত বৈশ্বিক খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা। তারা জানায়, গাজায় 6 লাখের বেশি মানুষ অনাহার ও মৃত্যু ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে। জরুরি অবস্থায় রয়েছে 10,70,000 মানুষ, যা উপত্যকাটির মোট জনসংখ্যার 54%। একইভাবে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে আরও 4 লাখ ফিলিস্তিনি। সংস্থাটি আরও জানায়, সেপ্টেম্বরের শেষ নাগাদ গাজার দেইর আল বালাহ এবং দক্ষিণের খান ইউনুসও একই অবস্থায় পৌঁছাতে পারে। ইসরায়েলের সেনাবাহিনীর নিজস্ব গোয়েন্দা জানিয়েছে, গাজা উপত্যকায় হামলায় নিহতদের মাত্র 17% যোদ্ধা ও বাকি 83%ই বেসামরিক। এরই মধ্যে অবশিষ্ট সব জিম্মিকে মুক্তি ও তেল আবিবের কাছে গ্রহণযোগ্য শর্তে গাজা যুদ্ধ শেষ করতে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় বৃহস্পতিবার সেনাদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, হামাসকে পরাজিত করার পাশাপাশি গাজা সিটিতে ব্যাপক হামলার পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে হামাস নিরস্ত্রীকরণে রাজি না হলে গাজা শহর ধ্বংস করার হুমকি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। মৌসুমী সাথী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রচারণা শুরু না হলেও নানা কৌশলে মাঠে ডাকসু নির্বাচনের প্রার্থীরা। সামাজিক মাধ্যমে হেনস্থার পাল্টাপাল্টি অভিযোগ, ছাত্রদল শিবিরের আচরণবিধি মেনে চলার আহ্বান। গুম খুনে দায়ীদের বিচার দেশের মাটিতেই হবে, ভুক্তভোগীদের পাশে থাকার অঙ্গীকার বিএনপির। নির্বাচন বিলম্বিত করতেই পিআরের দাবি, অভিযোগ নেতাদের। এবং বিজেপি ক্যাম্পের সামনে থেকে পাথর হরি লুটে অবাক জনপ্রশাসন সচিব। সিসি ক্যামেরার আওতায় আসছে সিলেটের সাদা পাথর, মোতায়েন করা হবে টুরিস্ট পুলিশ ও আনসার। এই ছিল সময় সংবাদে, সঙ্গী থাকুন সময়।